খুলনায় বিএনপির তারুণ্য সমাবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। করিডোরের সিদ্ধান্ত নয়, নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, মন্তব্য সালাউদ্দিন আহমদের। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, যুগান্তকারী রায় আখ্যা আইনজীবীদের। ৩ জন খালাসের ঘটনায় স্বজনদের ক্ষোভ। খালাসটাকে ঠিক হয়েছে, আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি, কারণ ও সজীব তো দোষী, ওরা তো সারিয়ে দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ কাটায় রাখছে মারিতে। সাম্য হত্যা মামলার ৩ আসামি ৬ দিনের রিমান্ডে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ডিএমপির বৈঠক। মেয়র পদে ইশরাক হোসেনের শপথ আয়োজনের দাবিতে সমর্থকদের পদযাত্রা। নগর ভবনের তালা, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। গেজেট পাস হওয়ার পরও তাকে শপথ করতে দিচ্ছে না। যদি গড়িমসি করে তাকে শপথ দিতে, এই আন্দোলন প্রতিটি অলি গলিতে ঢাকা শহরে ছড়িয়ে দেব। বাংলাদেশিদের জন্য নতুনভাবে কয়েক দেশে ভিসা বন্ধ, সীমিত কিছু গন্তব্য। সরকারকে উদ্যোগী ও কঠোর হওয়ার পরামর্শ পর্যটন সংশ্লিষ্টদের। এই ইলিগ্যাল মাইগ্রেশন যে জিনিসটা হচ্ছে, এটাকে কঠিন হাতে দমন করা, কারণ এইটার প্রভাবই আসলে আমাদের ট্যুরিজম এসে পড়ছে। এবার এডিপির আকার 2,30,000 কোটি টাকা। কাল এনএসসি সভায় চূড়ান্ত অনুমোদন। এনবিআর কর্মীদের কলম বিরতিতে রাজস্ব আদায় ব্যাহত। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বন্দর করিডোর নিয়ে সিদ্ধান্ত নয়, অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র ম্যান্ডেট হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন। খুলনায় তারুণ্য সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। টাউন হল মাঠে তারুণ্য সমাবেশে যোগ দিয়ে সালাউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সময় নির্বাচনের জন্য রাজপথে নামতে হলে তা জাতির জন্য দুর্ভাগ্য হবে। এছাড়া আওয়ামী লীগের আমলে রাজনৈতিক বিবেচনায় যে ঋণ দেয়া হয়েছে এবং ব্যাংকিং খাতে যে দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র কমিটির প্রতিবেদনেই তা উঠে এসেছে বলে দাবি করেন তিনি। জুলাই গণহত্যা সহ বিচার বহির্ভূত হত্যা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আকেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে বাকি 3 আসামি, বোনের স্বামী, ভাসুর ও শাশুড়িকে। ছুটির দিন বাদে টানা শুনানি করে 14 কার্যদিবসে এই মামলার বিচার শেষ হলো। রায়ের পর বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজি বলেছেন, দ্রুত রায়ের দ্বিতীয় নজির গড়ল এই মামলাটি। সকাল 8:30টার দিকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত 4 আসামিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরা সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল 9:30টার কিছু পর হাজির করা হয় আদালতে। অল্প সময়ের মধ্যেই আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বিচারক। প্রধান আসামি হিটু শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত, আর তার পরিবারের 3 সদস্যকে খালাস দেন। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। বিজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000
9(2) ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপরাপর যারা আসামি, পরিবারের যারা সদস্য, তাদেরকে খালাস প্রদান করেছেন। 13 মার্চ আসিয়ার মৃত্যুর 1 মাস পর 13 এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। রায় ঘোষণা পর্যন্ত পুরো কার্যক্রম শেষ করতে আদালত সময় নিয়েছেন 14 কার্যদিবস। এই রায়ে আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয়। আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন, আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। রায় ঘোষণার পর সাজা কার্যকর হতে পেরুতে হবে বেশ কিছু আইনি প্রক্রিয়া। নিয়ম হলো যে 7 কার্যদিবসের ভিতরে মহামান্য হাইকোর্টে লিভ টু আপিল করবেন। যদি উনি আপিল না করেন, রাষ্ট্রীয়ভাবে জেলখানার মাধ্যমে লিভ টু আপিল 7 কার্যদিবসের হবে। লিভ টু আপিল অ্যাডমিট হলে সেখানে শুনানি হবে হাইকোর্টে। হাইকোর্টে যে সাজা বহাল রাখে সে আবার মহামান্য সুপ্রিম কোর্টে যেতে পারবে, সুপ্রিম কোর্টে আপিল করবে। সুপ্রিম কোর্ট যদি তার আবেদন খারিজ করে, তখন সর্বোচ্চ স্টেজ মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবে। বিচারে আসামিদের বক্তব্য শুনেছেন আদালত। কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে রাজি ছিলেন না, তাই লিগ্যাল এইডের আইনজীবীর মাধ্যমে পরিচালিত হয় আসামি পক্ষের যুক্তিতর্ক। গত 6 মার্চ বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয় ঢাকায়। 13 মার্চ পর্যন্ত মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আসিয়া। রায় হলো, যে রায় শোনার অপেক্ষায় ছিল সারা দেশ। সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে অন্যরকম নজির স্থাপন করলেন আদালত। এই সাজা কার্যকরের আগের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, সেগুলোও খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, মাগুরা। মাত্র 14 কর্মদিবসে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়কে যুগান্তকারী বলছেন আইনজীবীরা। তবে বাকি 3 আসামিকে খালাস দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। খালাসপ্রাপ্তদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। আইনজীবীরা বলছেন, এই রায় মিডিয়া ট্রায়াল নয়, ন্যায় বিচারের দৃষ্টান্ত। অভাবের সংসারে আনন্দ বা আপ্যায়নের উপলক্ষ হতে পারত বোনের শ্বশুরবাড়ি। ছোট্ট কোনো উপহার মন ভরাতে পারত আসিয়ার। কিন্তু ক্ষণজন্মা শিশুটির ভাগ্যে আনন্দের জায়গায় লেখা হয়েছিল চরম নিষ্ঠুরতার গল্প। সেই ঘটনার পেরিয়েছে 2 মাস। দেশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়ে দেয়া রায়ে ফাঁসি দেওয়া হয়েছে প্রধান আসামি বোনের শ্বশুর হিটু শেখকে। আর খালাস পেয়েছে বোনের শাশুড়ি, স্বামী ও দেবর। এ রায়কে যুগান্তকারী আখ্যা দিচ্ছেন আইনজীবীরা। বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের খালাস দেয় প্রমাণ করে এটি ন্যায় বিচার। এটি হয়েছে দৃষ্টান্ত এই দেশের জন্য, এই জাতির জন্য। একজনের যেরকম সাজাও হয়েছে, একই সাথে 3 জনের খালাসও হয়েছে। আমি খালাসটাকেও সেলিব্রেট করছি। তবে খালাস পাওয়াদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। আসিয়ার বোনজামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। অন্যান্যদের অপরাধ প্রমাণ হতো, যেহেতু সহযোগীদেরও যেহেতু একই রকমেরই শাস্তির বিধান রাখা হয়েছে, ফলে তাহলে ওই বাকি 3 জনেরও কিন্তু মৃত্যুদণ্ড হতো। ফলে স্লাইটেস্ট ডিভিয়েশন যদি থাকে বা কোনো ডাউট যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আলটিমেটলি আপনার শাস্তি কিন্তু হচ্ছে না। হয়তো তাদের অন্য অপরাধগুলো হয়তো আছে, সেই অপরাধগুলো প্রমাণ হলে যদি শাস্তির মাত্রা যদি ভিন্ন থাকতো, তাহলে হয়তো নিশ্চয়ই আমরা দেখতাম যে হয়তো তাদের বিরুদ্ধে শাস্তিটা আসছে। যাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। শুধু এ মামলা নয়, এ ধরনের অসংখ্য মামলা বিচারের জন্য বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরছে। সেসব মামলারও দ্রুত বিচার দাবি করেন আইনজীবীরা। বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা 12 কার্যদিবসে যদি রায় ঘোষণা করতে পারেন, তাহলে বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে। এর আগে 2020 সালে মোংলায় 7 বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগ গঠনের 7 কর্মদিবসের মধ্যে রায় ঘোষিত হয়। ওই বছরের অক্টোবরে বন্দরনগরীতে ওই শিশুকে বিস্কুটের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ ও নির্যাতন করে তারই প্রতিবেশী 53 বছরের আব্দুল মান্নান সর্দার। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।
দ্রুততম সময়ে মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ায় সন্তোষ জানিয়েছে মাগুরাবাসী। তবে 3 আসামির খালাসে পরিবার শঙ্কা প্রকাশ করেছে। সবাই বলছেন এই রায় প্রমাণ করে সদিচ্ছা থাকলে বিচার কাজ দ্রুত শেষ করা যায়। রায় ঘোষণার পর সহকর্মী আলেমুজ্জামান উজ্জ্বলকে সাথে নিয়ে সহকর্মী তাজনুর ইসলাম বিস্তারিত জানাচ্ছেন। ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। বহুদিন হয় হাসেন না আসিয়ার মা। কেমন যেন ওলট পালট হয়ে গেছে তার জীবন। আসিয়া হত্যা মামলার রায় ঘোষণার দিনেও মন মরা হয়ে বসে আছেন বাড়িতে। প্রশ্ন একটাই, কেন খালাস পেল বাকি 3 আসামি? ওরা যে সারা পাইছে, ওরা পরবর্তীতে আবার আমার বড় মেয়ে আমিদার উপর ক্ষতি করতে পারে, এটা সম্ভাবনা। আবার দেখছে আমার নাই করলে আরেকজনের তো অবশ্যই করলে। মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রায় ঘোষণার সময় আদালতে গিয়েছিলেন আয়েশা আক্তার। 3 আসামি খালাস পাওয়ায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান তিনি। কিভাবে ওরা খালাস দিল, আমি তো এত খুশি না। আমি হাইকোর্টের কাছে বলতেছি এত জন ওরা শাস্তি দেয়। তবে এ রায়ে সন্তুষ্ট বেশিরভাগ মানুষ। রায় ঘোষণার পর আদালত চত্বরে ভিড় করেন মাগুরার বিভিন্ন শ্রেণীর মানুষ। আমরা খুশি যে হিটু শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মারার নির্দেশ দিয়েছে। এখন হাইকোর্টের কাছে দাবি যে সজীব তাদের সহযোগিতা সবার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা এই প্রত্যাশা কামনা করি। এই দৃষ্টান্ত যেন পরবর্তীতে কার্যকরী হয়, এটা আমাদের সকলে প্রত্যাশা করে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে আসিয়া হত্যা মামলা। দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ হওয়ায় আদালতকে ধন্যবাদ জানান তারা। দ্রুততার সাথে দৃষ্টিগোচর করা যেত তাহলে হয়তো বা এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটার সম্ভাবনাই বেশি ছিল। যদি প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের রাষ্ট্রের যদি এইরকম মামলাগুলো যদি দ্রুততার সাথে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি নিষ্পত্তি করা যায়, তাহলে মাগুরা সহ সারা বাংলাদেশে এই যে অপরাধ প্রবণতা এবং এই যে হত্যাযজ্ঞ এবং এই যে পৈশাচিকতা, এগুলো বন্ধ হবে। নৃশংসভাবে ধর্ষণ আর হত্যার এমন ঘটনা মাগুরার মানুষ শোনেনি আগে। দ্রুত সময়ের মধ্যে সাজা কার্যকর হলে অপরাধ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। যারা মারা আছেন, বোনেরা আছেন এবং যারা ছোট শিশু বাচ্চা আছেন, প্রত্যেকের সেফটির জন্য এটা একটা নজিরবিহীন আদেশ হিসাবে থাকবে। সাধারণ মানুষের পক্ষ হয়ে বলবো যে আসলে আমরা এই রায়ে সন্তুষ্ট না। শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে শুধু রায় নয়, তা দ্রুত কার্যকরের দাবি স্থানীয়দের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, মাগুরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার 3 জনের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার সকালে শুনানি শেষে আদেশ দেন ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা। আসামিরা হলেন মাদারীপুরের মোহাম্মদ তামিম হাওলাদার, পলাশ সর্দার, সম্রাট মল্লিক। বৃহস্পতিবার গ্রেফতার 3 জনের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তৌফিক হাসান। তবে ওই দিন রিমান্ড আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ পুনরায় শুনানি শেষে আদালত তাদের রিমান্ডে পাঠান। সাম্য হত্যার ঘটনা সহ সার্বিক বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে বৈঠক হয়েছে ঢাকা মহানগর পুলিশের। কিছুক্ষণ আগে শেষ হওয়া বৈঠকের বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। শাকিল, এই বৈঠকের পরে ডিএমপি এবং ভিসি কি জানালেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। বৃষ্টি, উপাচার্যের কার্যালয়ে আজকে মহানগর পুলিশ কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে অংশ নিতে, এবং সেই বৈঠকের 2টি এজেন্ডা ছিল। তার মধ্যে প্রথমটি হচ্ছে শাহরিয়ার আলম সাম্য, যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে গত 13 মে রাতে, তার বিচার এবং তার হত্যাকারীদের আটকের বিষয়ে আলোচনা করার জন্য এসেছিলেন পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হচ্ছে ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য। তো বৈঠক শেষে আমাদের সঙ্গে কথা বলেছেন দুই পক্ষই। প্রথমে পুলিশের কর্মকর্তারা বলছিলেন, রমনা জোনের ডিসি উপকমিশনার যিনি মাসুদ আহমেদ, তিনি আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে কয়েকজন সন্দেহের যে কয়েকজনকে আটক করা হয়েছে, তাদেরকে এর মধ্যেই আদালতে উপস্থাপন করা হয়েছে এবং তাদের রিমান্ড পাওয়া গেছে। সেই রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত এই বিষয়ে আরও তথ্য উদ্ঘাটন করা যাবে এবং এই মামলার বিষয়ে যথেষ্ট অগ্রগতি পুলিশ হয়েছে
এটি তিনি নিশ্চিত করেছেন। তবে সেই অগ্রগতির তথ্যগুলো তিনি আমাদেরকে জানাননি। তবে তিনি এটি বলেছেন যে এখন পর্যন্ত যে বিষয়গুলো মাথায় রাখা হচ্ছে তার মধ্যে রয়েছে ওই দিন হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে সাম্য যেখানে যেখানে গিয়েছিলেন এবং তিনি যে স্থানগুলোতে তিনি অবস্থান করছিলেন সেই স্থানগুলোতে তার সঙ্গে কারা কারা ছিলেন, কাদের সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে এবং তিনি যে প্রোগ্রামগুলো অর্থাৎ তার বিভাগে নবীনবরণের অনুষ্ঠান সেখানে তিনি গিয়েছিলেন, সোহরাওয়ার্দী উদ্যানে তিনি গিয়েছিলেন, সেখানে যারা যারা তার সঙ্গে আলাপ করেছেন বা ছিলেন তাদেরকেও তারা জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসবেন এবং সব বিষয়গুলো তারা মাথায় রাখছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করার জন্য তারা বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন পুলিশের সঙ্গে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে একটি স্থায়ী পুলিশ বক্স বসানোর কথা আলোচনায় এসছে। পুলিশের পক্ষ থেকে ক্যাম্পাস পুলিশ নামে একটি স্বতন্ত্র ইউনিট গঠনের জন্য একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেটি নিয়ে আগামীকাল আলোচনা হবে বলে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেছেন। বেশ বিস্তারিত তথ্য জানছিলাম, ধন্যবাদ শাকিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শিক্ষক শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। আন্দোলন শেষে সবাই ক্লাসে ফিরেছেন, তবে দাবি বাস্তবায়নে কোনো রকম টালবাহানা করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। অস্থায়ী হল নির্মাণ, বাজেট বৃদ্ধি সহ 3 দফা দাবিতে টানা 3 দিন আন্দোলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় শুক্রবার রাতেই আন্দোলন প্রত্যাহার করেন তারা। 3 দিন পর রাজপথ ছেড়ে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখর। দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাসে উচ্ছ্বসিত সবাই। আমাদের যে মৌলিক দাবিটা ছিল এটা পূরণ হওয়ার জন্য আমাদের খুবই ভালো লাগতেছে এবং ক্যাম্পাসে দেখেন আজকে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। বড় ভাইরা, টিচাররা সবাই আসছে, খুব ভালো লাগতেছে। দাবি পূরণে সরকার যে আশ্বাস দিয়েছেন তা দ্রুত বাস্তবায়নেরও তাগিদ শিক্ষকদের। এবং আমাদের সাথে কালকে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের ফেভারে, আমি আশা করব তার শতভাগ যেন বাস্তবায়ন হয় এবং সেই বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো প্রকারের গড়িমসি বা কোনো ধরনের শৈথিল্যতা প্রদর্শন করা না হয়। কোনো ধরনের শৈথিল্যতা বা অবহেলা যদি এটা বাস্তবায়নের ক্ষেত্রে দেখা দেয় সেটা আরেকটি আন্দোলনের কারণ হতে পারে। এটা একটা অংশ বাজেটের যেটা আসবে আগামী বাজেটে। আর আমাদের আবাসন সংকট নিরসনে যে অস্থায়ী যে আবাসন সেটার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। তবে বোতলকাণ্ডে এক শিক্ষার্থীকে 26 ঘন্টা ডিবি কার্যালয়ে আটকে রাখার ঘটনায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। শিক্ষকরাও বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। সেই পুরাতন আমলের মতো তাদের বিরুদ্ধে গেলেই তাকে ডিবিতে তুলে নিয়ে যাওয়া, তাদের বিরুদ্ধে তাদের মতামত দাঁড় করালেই তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া, গুম খুন, এটা তো পুরাতন আমলে সেই আয়নাঘরের মতো হয়ে গেল। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। যেই ছেলেকে ধরে নেওয়া হয়েছে আমাদের ছোট ভাই, সে এখনও তার নিরাপত্তাহীনতায় ভুগতেছে। সে এখনও বলতেছে যে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, তাকে গুম করে ফেলা হবে। এটা তো অনকাইন্ড অফ গুমই বলা যায়। যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিনা ওয়ারেন্টে বিনা মামলায় একজনকে কেন তুলে নিয়ে যাবে, আমরা কোয়ারি করব এবং ইনশাল্লাহ সেটারও একটা জবাব আমরা বের করব। বুধবার 3 দফা দাবি আদায়ে মার্চ টু যমুনা কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল আর বেপরোয়া লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চান জবি শিক্ষক শিক্ষার্থীরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানকে বিভিন্নভাবে টেম্পার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দৈনিক আমার দেশ কার্যালয়ে 36 জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। 71কে যেমন একদলীয় করা হয়েছিল, 24 নিয়েও একই ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানকে বিভিন্নভাবে হিস্ট্রিক্যালি করাপ্ট করা হচ্ছে, এখানে ট্যাম্পার করা হচ্ছে, হিস্ট্রিটাকে যার যার মতো করে ট্যাম্পার করা হচ্ছে। 71-এর উপরে যেভাবে একটা মনোপলি সৃষ্টি হয়েছে, একদলীয় দখলদারিত্ব সৃষ্টি হয়েছে, 24-এর উপরে যেন এটা সৃষ্টি না হয়। 24-এর যথাযথ হিস্সা প্রত্যেকটা স্টেক হোল্ডার যেন সে বুঝে পায়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানো হচ্ছে না, এমন অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে তালা ঝুলিয়েছেন তার সমর্থকরা। এরপরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন বিএনপির নেতাকর্মীরা। তারা ইশরাককে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। সকালে ঘণ্টাখানেক নগর ভবনের সামনের রাস্তা অবরোধের পর পদযাত্রা নিয়ে সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা।
তালা ঝুলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ের বিভিন্ন গেটে। সকাল 10টার দিকে ইশরাককে মেয়র করার দাবিতে নগর ভবনের বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় নগর ভবন রাস্তা সংলগ্ন প্রধান 2 গেটও। এ সময় সেবা কার্যক্রম অনেকটাই বিঘ্নিত হয়। গেল কয়েকদিনের মতো শনিবার সকালেও গুলিস্তানের নগর ভবনের সামনে অবরোধে বসে ঢাকা দক্ষিণ এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকরা। নির্বাচনের ট্রাইব্যুনালের আদেশ অনুসারে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথের ব্যবস্থা করার দাবি জানান আন্দোলনকারীরা। সকাল 10টা থেকে ঘণ্টাখানেক বঙ্গবাজার থেকে গুলিস্তানের সড়কটি অবরোধ করে রাখেন তারা। এ সময় দ্রুত সরকারের পক্ষ থেকে পদক্ষেপের দাবিতে স্লোগান দেওয়া হয়। যতদিন পর্যন্ত মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে না দেওয়া হবে এবং তাকে শপথ গ্রহণ না করা হবে, ততদিন আমরা ঢাকাবাসী মেয়র ইশরাকের পক্ষে রাজপথে আছি। গেজেট পাস হওয়ার পরও তাকে শপথ করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না, এটার জন্য আমরা নামছি। যদি গড়িমসি করে তাকে শপথ নিতে তারা ব্যর্থ হয়, তাহলে আমরা এই আন্দোলন প্রতিটি অলি গলিতে ঢাকা শহরে ছড়িয়ে দেব। এরপর শুরু হয় সচিবালয় অভিমুখে লং মার্চ। তবে পুলিশের পরামর্শে সেদিকে না গিয়ে 0 পয়েন্ট থেকে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবে যান আন্দোলনকারীরা। প্রতীকী লং মার্চ নিয়ে ফের নগর ভবনের সামনে যান ইশরাকের কর্মীরা। এ সময় মিছিল থেকে আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেন বিএনপি নেতাকর্মীরা। তার জনপ্রিয়তাকে হিংসা করে কিছু দুষ্কৃতিকারীরা তাকে শপথ নিতে নানা তালবাহানা করছে। আসিফ নজরুল তো চিফ এবং অন্যান্য যারা আছে তাদেরকে আমরা সাবধান করে দিয়ে বলতে চাই যে উপদেষ্টা যা করতেছে এটা ঠিক নয়। ষড়যন্ত্রের কারণেই ইন্ধনেই আজকে ইশরাককে তার পথ বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তার শপথ করানো হচ্ছে না। লং মার্চ উপলক্ষে সচিবালয়ের আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়, ব্যারিকেড দেওয়া হয় সব সড়কে। যতদিন না ইশরাককে মেয়র পদে বসানো না হবে ততদিন রোজ সকালে নগর ভবনের সামনে অবরোধ করা হবে বলে জানান আন্দোলনকারীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন করে ভিসা বন্ধ হয়েছে বেশ কয়েকটি দেশে। আবার চালু থাকলেও ভিসা সীমিত হয়েছে আরও কিছু গন্তব্যে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, মূলত ট্যুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে বিভিন্ন দেশে নেতিবাচকভাবেই চিত্রায়িত হচ্ছে বাংলাদেশ। আর এই সংকট কাটাতে সরকারকে উদ্যোগী ও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অনিন্দ সুন্দর এই দেশটি হয়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের কাঙ্ক্ষিত গন্তব্য। সেখানে গিয়ে অনেকেই পার্শ্ববর্তী লাওস ও কম্বোডিয়াও ঘুরে আসতেন। এবছর জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে ভিয়েতনাম। কারণ ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও ফেরেননি অনেকেই। কেউ কেউ সেখানে কাজ করছেন, আবার কেউ অবৈধ পথে পাড়ি দিয়েছেন অন্য দেশে। গত জুলাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত। শ্রমিকদের পাশাপাশি ট্যুরিস্ট ভিসাও বন্ধ দুবাইগামীদের। এখন অবশ্য দিনে 30 থেকে 50টি ভিসা ইস্যু করলেও তেমন সুফল পাচ্ছেন না সাধারণ পর্যটকরা। আবার জুলাই থেকে ভারত বন্ধ থাকায় থাইল্যান্ড ছিল পর্যটন ও চিকিৎসায় কাঙ্ক্ষিত গন্তব্য। এখন সেই ভিসা পেতে সময় লাগে কমপক্ষে 45 দিন। তবে মে থেকে সেই ভিসা আবেদনের বড় অংশই রিজেক্ট হচ্ছে। গত জুলাইয়ের পরে আমাদের বিভিন্ন ডেস্টিনেশনগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ধ হয় এবং কিছু কিছু যে দেশগুলোতে আমাদের পর্যটকরা বিশেষ করে জনপ্রিয় ডেস্টিনেশনগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া, দুবাই, ভিয়েতনাম, এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ধ হয়। পরবর্তীতে একটাই আমাদের জন্য থাকে, সেটা হচ্ছে থাইল্যান্ড। তো থাইল্যান্ড গত 5 তারিখ থেকে কোনো কারণ ছাড়াই আসলে আমাদের যেগুলো যারা পূর্বে যাওয়া থাকতো এবং আমেরিকা, কানাডা, ইউরোপে যাওয়ার মতন যে সমস্ত ফাইলগুলো ছিল, যারা যে সমস্ত ট্যুরিস্ট যেত তাদেরকেও রিজেকশন করে দিতেছে। ইন্দোনেশিয়া কিছুদিন আগেও অনঅ্যারাইভাল ভিসা দিত বাংলাদেশিদের। এখন সেই দেশটিতে ভিসা পেতে সময় লাগে প্রায় 2 মাস। একই অবস্থা ফিলিপাইনেরও। আগে 10 দিনে পাওয়া গেলেও এখন ভিসা হতে সময় লাগছে অন্তত 1.5 মাস। আর উজবেকিস্তান যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করে সেই তালিকায় গেল আগস্ট থেকে নেই বাংলাদেশের নাম।
সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য আসলেই ছোট হয়ে আসছে ভ্রমণ গন্তব্য। যেসব দেশে এখনো ভিসা পাওয়া যাচ্ছে সেগুলো সময় সাপেক্ষ। এমন পরিস্থিতি ভালো কোনো বার্তা দেয় না বলে মনে করছেন বিশ্লেষকরা। ইললিগ্যাল মাইগ্রেশনটা আমাদের প্রচন্ড ক্ষতি করছে। কাম্বোডিয়ার মতো দেশে প্রচুর সংখ্যক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা নিয়ে গেছে এবং তারা যেহেতু দেশটা অনেক বড়, ক্ষেত খামার এই সেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা পুরোপুরি ইললিগ্যাল, এবং সেটা একদম ইমিগ্রেশনের কাছে তথ্য আছে। কারা করছে? ট্যুরিজম বা ট্রাভেল এজেন্সি যারা আছে তারাই করছে। যে এই মুহূর্তে সরকারের যেটা উচিত সেটা হচ্ছে যে এই ইললিগ্যাল মাইগ্রেশন যে জিনিসটা হচ্ছে এটাকে কঠিন হাতে দমন করা, কারণ এইটার প্রভাবই আসলে আমাদের ট্যুরিজম এসে পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন সরকার উদ্যোগ না নিলে ধ্বংসের মুখে পড়তে পারে পর্যটন ব্যবসা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বলা হচ্ছে আসছে অর্থ বছরের বাজেট লোক দেখানো হবে না, লাগাম টানা হচ্ছে অর্থের অপচয়, আর সেজন্য উন্নয়ন প্রকল্প কমানো হচ্ছে, সেই সাথে এডিপিতে বরাদ্দ কমছে ৩৫,০০০ কোটি টাকা। আগামীকাল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় চূড়ান্ত হতে যাচ্ছে ২,৩০,০০০ কোটি টাকার এডিপি। পরিকল্পনা কমিশন বলছে জিডিপির প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি কমানোই এখন বড় চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। চলতি অর্থবছরের উন্নয়ন বাজেট বা এডিপি তৈরি হয় বিগত সরকারের আমলে। তখন প্রকল্প ছিল ২৫০০-এর বেশি, যার মধ্যে অনুমোদনহীন হিসেবে শুধু তালিকায় ছিল ৯২১টি। এর বাইরে এমপিদের আবদারের প্রকল্প তো ছিলই। ফলে দায়িত্ব নিয়ে এমন অসংখ্য প্রকল্প বাস্তবায়নের চাপে পড়ে অন্তর্বর্তী সরকার। কাজ শুরু করতে নামমাত্র বরাদ্দ পাওয়া প্রকল্প নিয়ে জটিলতা হয় সবচেয়ে বেশি। তবে আসছে বাজেটে সেই সুযোগ আর থাকছে না। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছে ১৫০০ প্রকল্পের, যার ৩ ভাগের ২ ভাগই বাদ পড়তে পারে। কিছুটা কমিয়ে এডিপির আকার ধরা হতে পারে ২,৩০,০০০ কোটি টাকা। এর মাঝেই পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের দায়িত্ব পেয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মঞ্জুর হোসেন। জানালেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সহ আগের সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন লক্ষ্য এখন তামাদি, তাই গুরুত্ব পাচ্ছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্সের বিভিন্ন সুপারিশ। ইনফ্লেশন বা অন্যান্য জায়গাগুলোতে একটা রিজনেবল টার্গেট সেট করা হয়েছে, জিডিপি গ্রোথের জন্য একটা রিজনেবল টার্গেট সেট করা হয়েছে। মোট কথা হলো যে আমরা কোনো অ্যাম্বিশাস কিছু এই বাজেটে দেখানো হবে না, যেটা রিয়েলিস্টিক সিনারিওর কাছাকাছি রাখার চেষ্টা করা হবে, যাতে করে যতটুকু অর্জন করা যায় সেই রকম। তো এটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ বলা যায় সরকারের। নতুন প্রকল্প যাচাই বাছাই সিরিজ বৈঠক শুরু হয়েছে। এর আগে ৭ নির্দেশনা দিয়েছে পরিকল্পনা কমিশন। বলা হয় আগামী অর্থবছরে শেষ করা যাবে এমন প্রকল্প বরাদ্দে সর্বোচ্চ গুরুত্ব পাবে। সংশোধিত বাজেটে বাস্তবায়ন শেষ হবার কথা, নতুন এডিপিতে এমন প্রকল্প যুক্ত করা যাবে না। খাতভিত্তিক মোট বরাদ্দের ৫% থোক হিসেবে রাখতে হবে নতুন প্রকল্পের জন্য। বদলানো যাবে না ইআরডির মাধ্যমে প্রকল্পে আসা বিদেশি ঋণ। অতিমূল্যায়িতভাবে একটা প্রকল্প করি, সেইটাকে উদাহরণ নিয়ে ভবিষ্যতের প্রকল্পগুলো কিন্তু সেইভাবে বানানো হচ্ছে। ফলে জনগণের অর্থের যে অপচয়, যেটা দিন শেষে আমার রাজস্ব আদায় অথবা আমাকে ঋণ করে পরিশোধ করতে হচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু আমাদের বড় দুর্বলতা হয়ে গেছে। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা হতে পারে চলতি বছরের ২ জুন। স্বাধীনতার পর এই প্রথম জাতীয় বাজেটের আকার না বেড়ে কিছুটা কমছে অথবা আগের মতোই থাকছে। বলা হচ্ছে এর ফলে বাজেটে কিছুটা গুণগত পরিবর্তন আসবে এবং আগের তুলনায় বাজেট আসলে বাস্তবায়নযোগ্য হবে। কিন্তু দিন শেষে উন্নয়ন বাজেটই যেখানে মূল কথা, সেখানে যদি আমলাতন্ত্রের গতি আগের মতোই থাকে এবং প্রকল্প বাস্তবায়নের তুলনায় যদি মেয়াদ বাড়িয়ে ব্যয় বাড়ানোর দিকেই ঠিকাদারদের বেশি মনোযোগ থাকে, তাহলে আসলে নতুন বাজেট নিয়েও আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকবে না অন্তর্বর্তী সরকারের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি কর্মসূচিতে আজ শনিবার তৃতীয় দিন আমদানি বাণিজ্য সহ রাজস্ব খাতের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল সহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ক কর কার্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত কাজ হয়নি। এর ফলে আমদানি সংক্রান্ত বাণিজ্যে ভোগান্তি বেড়েছে। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব খাতে কলম বিরতি কর্মসূচি চলছে। এদের ছুটি সমন্বয় করতে সরকারি নির্দেশে শনিবার সব অফিস খোলা আছে, আর সেজন্য রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করেছেন। আগামীকাল 18/5/2025 রবিবার
সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত 6 ঘন্টা কলম বিরতি চলবে। আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক হিসেবে গড়ে তোলার ব্যাপারে জোর দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এনজিও পর্যায়ে রয়ে গেলে সেটির পক্ষে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। তাই মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য প্রয়োজন পৃথক আইন, যা প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকে রূপান্তরিত করবে। দিতে হবে সুস্পষ্ট লাইসেন্স। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, এটা আইনের কথা আবাসিক নীতি আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেব, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিং এর জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না। ডক্টর ইউনূস বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা, আর তাদের উদ্যোক্তা বানাতে সাহায্য করাই গ্রামীণ ব্যাংকের কাজ। চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। যে সমস্ত টাকা সে যে টাকা ইনভেস্ট করতে চায়, সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে, বিনিয়োগ হিসেবে আসবে। গ্রামীণ ব্যাংককেই প্রকৃত ব্যাংক হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকায় নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করুন। গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে আগামী দিনের ব্যাংকিং হবে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। এখান থেকে আবার নতুন অধ্যায় সৃষ্টি হোক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রতিযোগী দেশের উপরও একইভাবে শুল্ক আরোপ করা হয়েছে। বরং এটিকে সুযোগ হিসেবে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার উপযুক্ত সময়। মার্কিন শুল্ক আরোপ নিয়ে ঢাকা চেম্বারে আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেছেন, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে, তবে দেশটিকে এককভাবে শুল্ক সুবিধা দেওয়ার সুযোগ নেই। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে 37% শুল্ক আরোপ করেছে দেশটি। বিষয়টি নিয়ে চিন্তিত রপ্তানিকারকরা। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদরা বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে ভয়ের কিছু নেই, বরং এটিকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে বাংলাদেশ। সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা। যখন কোনো ধরনের দুর্যোগ আসে, দুর্যোগকে সুযোগ হিসেবে দেখতে হবে। আমি মনে করি যে সমস্ত অনেক দিনের জমে থাকা সংস্কারের কথা আমরা বলে থাকি, এইগুলোকে করার এটি উচিত সময়। ফাইনালি আমার ইনহেরেন্ট কম্পিটিটিভনেস বাড়াতে হবে, সেখানে প্রোডাক্টিভিটি, স্কিলস এন্ড টেকনোলজি, লজিস্টিক্স পার্টিকুলারলি, তাহলে এই লজিস্টিক্স ক্যাপাসিটি দিয়ে আমি আমার লং টার্ম কম্পিটিটিভনেস বাড়াতে পারবো না। সেমিনারে ব্যবসায়ী নেতারা বলেন, নানা ধরনের সংকটে রয়েছে পোশাক শিল্প। জ্বালানি স্বল্পতায় সক্ষমতার অর্ধেকও ব্যবহার করা যাচ্ছে না। সেখানে অন্যের উপর শুল্ক আরোপ নিয়ে খুশি হবার কিছু নেই। বাংলাদেশে কি জন্য ব্র্যান্ড আছে, এখানে তো আহামরি আমরা এমন কিছু করি না। বাংলাদেশ এমন কোন পণ্য বানায় না যেটা ওয়ার্ল্ডের কোনো দেশে বানায় না। আমরা এখানে আসে স্পিড টু মার্কেট। আমার যদি 50% গ্যাস না থাকে, 50% আমি যদি ফ্যাক্টরি যদি বন্ধ করে রাখি, আমার স্পিড টু মার্কেট আমি কিভাবে আমি ইয়ে করবো? সো আমার ওই কম্পিটিটিভনেস চলে যাচ্ছে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা ইমিডিয়েট অ্যাকশন নিয়েছি বলে আমার ধারণা। আমরা এমএফএনকে বাইপাস করে কোনো ট্যারিফ রিডাকশন তাদেরকে দিব না। 100টা যে আমরা সিলেক্ট করেছি সেগুলো ওইগুলোই যেগুলো আমরা আসলে ডিউটি ফ্রি আলটিমেটলি। বাণিজ্যের ক্ষেত্রে সব ধরনের অশুল্ক বাধা দূর করা হবে বলেও আশ্বাস দেন বাণিজ্য সচিব। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশে বিজিএমইএ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে গণসংযোগ মতবিনিময় সভা করেছে মাহমুদ হাসান খান বাবু নেতৃত্বাধীন ফোরাম প্যানেল। সকালে বন্দরনগরের বিভিন্ন পোশাক শিল্প কারখানায় গিয়ে মালিকদের সাথে মতবিনিময় করেন, কর্মপরিকল্পনাও তুলে ধরেন। আমাদের প্রত্যাশা কিন্তু সিম্পল, আমরা একটা চেঞ্জ চাচ্ছি। আমাদের আরএমজি সেক্টর যে চ্যালেঞ্জেসগুলো ফেস করছে নতুন না পুরনো, বাট উইল ছিল না ওটা চেঞ্জ করার জন্য, তো ওটাই বোঝানো। বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন হোক, একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং যেন সত্যিকার মালিকরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করবো চিরে এবং আমরা আমাদের ভোটারদের কাছে যাচ্ছি, আমরা আমাদের ম্যানিফেস্টো বক্তব্যগুলি তুলে ধরছি। এই নির্বাচনে ফোরাম জয়ী হলে আমরা বাংলাদেশের পোশাক শিল্প খাতে ব্যাপক পরিবর্তন আনবো। ফোরামের উদ্দেশ্য হলো একটি স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন করা এবং যাতে আমরা জয়ী হতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা বেড়েই চলেছে। 24 ঘন্টায় অন্তত 150 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, 300 জন আহত হয়েছে। শরণার্থী শিবির, হাসপাতালগুলোতে লক্ষ্য করে নিয়মিত হামলা চলছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরে জাবালিয়া শরণার্থী শিবির। মধ্যাঞ্চলীয় দেইর আল বাড়ায় গোলাবর্ষণ করেছে তেল আবিব। আল-আকসা শহীদ হাসপাতালের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হামলা চালানো হয়েছে। বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ড্রোন হামলায় 5 জন প্রাণ হারিয়েছে। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।